আসসালামু আলাইকুম দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি শেষ মুহূর্তে হতে যাচ্ছে কিনা আমরা জানি না। তবে দফায় দফায় যে নানান ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে যে তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরবেন নাকি কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন। কাতারের আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন? নানান ধরনের গুঞ্জন গুজব ছড়াচ্ছে। এর মধ্যে আমরা জানি যে বিমানের 2 ক্রুকে গত 2 তারিখে পরিবর্তন করা হয় বিশেষ কারণে। যেহেতু খালেদা জিয়া দেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর তিনি আর ফিরতে পারবেন কিনা এমন একটি সন্দেহ দায়িত্বশীলদের মাঝেই খুব প্রকট ছিল। সেই সব জায়গা থেকে এ ধরনের গুঞ্জন গুজব অনেকেরই বিশ্বাস হতে পারে, আবার হয়তো কিছুই না। বিষয়টি হচ্ছে যে প্রথমে খালেদা জিয়া দেশে ফিরবেন এপ্রিলের শেষ দিকে, এরকমটা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে তার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যেন ব্যবস্থা করা হয়, যেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন। পররাষ্ট্র উপদেষ্টাও জানালেন যে চেষ্টা করা হচ্ছে এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। পরে একদিন আগে 2রা মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন যে কাতারের আমিরের কাছ থেকে পাওয়া যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়েছিলেন সেটি টেকনিক্যাল সমস্যার কারণে একটু বিলম্বিত হচ্ছে। সেজন্য তিনি ঠিক করেছেন যে এয়ার অ্যাম্বুলেন্স যদি শেষ মুহূর্তে পাওয়া না যায় তাহলে তিনি বাংলাদেশ বিমানেই ফিরবেন এবং সেই হিসেবে বাংলাদেশ বিমানের তিনি 4 তারিখ বিকালের দিকে উঠবেন লন্ডন স্থানীয় সময় অনুযায়ী। বাংলাদেশ সময় 5 মে সকাল 11টার দিকে তিনি সিলেট হয়ে ঢাকা ফিরবেন এবং সেই অনুযায়ী বিএনপির পক্ষ থেকে নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সিলেটে কারা তাকে রিসিপশন দেবেন, ঢাকায় কারা যাবেন ঢাকা এয়ারপোর্টে। পরবর্তীতে হঠাৎ করে শনিবার বিকালের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে খালেদা জিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়, তিনি শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন। টেকনিক্যাল সমস্যার কথা বলে আবার আমরা জানতে পারলাম যে না, সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরবেন। সেদিক থেকে অনেকের প্রশ্ন উঠতে পারে। এখন যে কথাটি আপনাদের বলবো সেটি হচ্ছে যে কোনো অনলাইন পোর্টাল নিউজ করলো যে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নাকি আটকে দিয়েছেন বা বাতিল করার একটা ব্যবস্থা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি না এর সত্যতা। এই অনলাইন পোর্টালগুলো যা বলছে তা হচ্ছে এরকম। আমি তাদের যে সংবাদের অংশবিশেষ সেটি আমি আপনাদেরকে শোনাই। এখানে বলা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন কাতার সরকার খালেদা জিয়াকে বিশেষ কূটনৈতিক সৌজন্য হিসেবে তাদের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের ব্যবস্থা করেছিল। বিষয়টিকে অনেকেই জিয়া পরিবারের মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতারের রাজ পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেখানে জিয়া পরিবারের সদস্যদের ব্যক্তিগত বিনিয়োগ এবং ব্যবসায়িক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখেছেন। তবে বিএনপির অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যবস্থায় হস্তক্ষেপ করেছেন। খালেদা জিয়ার আন্তর্জাতিক গুরুত্ব এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে বিরক্ত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্দার আড়ালে তার প্রভাব খাটিয়ে এই ব্যবস্থা বন্ধ করেছেন। অর্থাৎ যখন জানা গেল যে না, এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাওয়া যাচ্ছে না, তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই গুঞ্জন এবং বিএনপি নেতারা এই কথাগুলো বলছেন। বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলছেন এটি একটি সুপরিকল্পিত কাজ ছিল। ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক যোগাযোগ ব্যবহার করে খালেদা জিয়ার কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ফেরা বন্ধ করেছেন। তার উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে এটা বোঝা যায় খালেদা জিয়ার আন্তর্জাতিক প্রভাব ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সহযোগীদের পছন্দ হচ্ছিল না। যা পরবর্তীতে আমরা তো বিএনপি মহাসচিবের কাছ থেকে জানতে পারলাম যে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি পাওয়া গেছে এবং সেটিতেই তিনি ফিরবেন। যদিও একদিন আগে তিনি বলছেন যে টেকনিক্যাল সমস্যায় সেটি পাওয়া যাচ্ছে না, অতএব বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি ফিরছেন। এদিকে 3রা মে আরেকটি ঘটনা ঘটল।
2রা মে, সেটি হচ্ছে যে যেই ফ্লাইটে খালেদা জিয়ার দেশে ফেরার একটা চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল বাংলাদেশ বিমানের, সেটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইট। এই ফ্লাইটে যাদের দায়িত্ব পালনের কথা ছিল, প্রাথমিকভাবে যাদেরকে চূড়ান্ত করা হয়েছিল, যে 2 ক্রু সেখানে থাকার কথা ছিল, তারা হচ্ছেন আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন। বিমানের সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র যে কথাগুলো বলছে তা হচ্ছে নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ওই 2 ক্রুকে পরিবর্তন করা হয়। এর মধ্যে একজন আল কুবরুন নাহার কসমিক, তিনি নাকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা যে ফ্লাইটে আসা যাওয়া করতেন দেশের বাইরে থেকে, সেই ফ্লাইট পরিচালনা করতেন এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা ছিল। এই ঘনিষ্ঠতার সুবাদে তিনি নানান ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। তার বিরুদ্ধে 18 বার কারণ দর্শানো নোটিশও নাকি জারি করা হয়েছিল। আর একজন কামরুল ইসলাম বিপন, তিনিও দীর্ঘদিন ধরে নাকি সরকারি দলের অর্থাৎ আওয়ামী সরকারের সঙ্গে নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন, এরকম অভিযোগ রয়েছে। তো এর মধ্যে যা কিছু ঘটেছে এটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিকই বটে। আমাদের প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে যা কিছু কোনো গণমাধ্যম বলছে, সেগুলোর সত্যতা কতটুকু আমি আবারও বলছি আমরা নিশ্চিত নই। তবে প্রথমে যেটি বলছিলাম, খালেদা জিয়া একবার বিদেশে গেলে তার ফেরাটা অনেকটা অনিশ্চিত, এমন সন্দেহের দানা খুব প্রকাট আকারেই বেঁধেছিল। এবং আমরা দেখলাম যে খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কেন তিনি দেখা করতে গিয়েছিলেন সেটি নিয়েও নানান ধরনের গুঞ্জন উঠল। আমরা অনেকেই মন্তব্য করেছিলাম যে তিনি হয়তো তাকে আশ্বস্ত করতে গেছেন যে না, তিনি বিদেশ যেতে পারেন, তার ফেরার কোনো সমস্যা হবে না। এই সব জায়গা থেকে কোনো কিছুই আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না। দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ ভারত দখল করবে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। এটি অবাস্তব, অবান্তর প্রসঙ্গ। তারপরেও বিষয়টি নিয়ে আলোচনা না করে স্বস্তি পাচ্ছি না, এই জন্য আলাপটা করতে আসছি। বাংলাদেশের কিছু অর্বাচীন মাঝে মাঝেই এ ধরনের কথা বলে। ঠিক তেমনি এক অর্বাচীন বিডিআর তদন্ত কমিশনের বর্তমান প্রধান এবং বিডিআর এর এক সময়ের মহাপরিচালক, সাবেক মহাপরিচালক, এবং তার নামের সাথে দেখলাম তিনি বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক। তিনি দুদিন আগে, গত পরশু, তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যে সেখানে তিনি বলেছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। দীর্ঘ পোস্ট আরো ইত্যাদি অনেক কিছু লিখেছেন। এই লেখাটা থেকে আমার মনে হলো এই লোকগুলো আসলে উন্মাদ। তাকে বলা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক, দীর্ঘদিন সামরিক বাহিনীতে চাকরি করেছেন, মেজর জেনারেল পর্যন্ত হয়েছেন, 2 স্টার জেনারেল, অথচ এখনো পর্যন্ত উন্মাদ মন মানসিকতা লালন করেন। আবার তার এই পোস্টে তিনি মুসলমানিত্বের ধোঁয়া তুলেছেন। মুসলমানিত্বের ধোঁয়া তুলে তিনি হিংসা ছড়াচ্ছেন। আমি সেই মুসলমানকে ঘৃণা করি। আমি একজন মুসলিম, বাই প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু আমি সেই মুসলিমকে ঘৃণা করি যে মুসলিম হিংসা ছড়ায়, ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানিত্বের ধোঁয়া তুলে আমাদের উপমহাদেশের মানুষের জীবনে দুঃখ কষ্ট এনে দিয়েছেন। তারই উত্তরসূরি ALM ফজলুর রহমান, বিডিআর এর সাবেক মহাপরিচালক এবং বর্তমানে বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের প্রধান। আপনাদের মনে আছে নিশ্চয়, এর আগে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের এক র্যালি থেকে
এরকম এই ALM ফজলুর রহমানের মতো উন্মাদ বলেছিলেন যে 4 দিনে কলকাতা দখল করব। শুধু তাই নয়, এখানে থেমে থাকলে, এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। এই যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটির যে প্রধান উপদেষ্টা তিনি 8 অগস্ট 2024 শপথ নেবার আগেই প্যারিস থেকে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে, অস্থির করবার চেষ্টা করলে ভারতের পশ্চিমবঙ্গ, 7 সিস্টার্স কেউ রক্ষা পাবে না। তখন কি তিনিও হিন্টস দিয়েছিলেন যে ভারতের কিছু কিছু অঞ্চল দখল করে ফেলবেন? আজকে বাংলাদেশের যে মানচিত্রটা, আজকে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমাদের মানচিত্রটাকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো কিনা সেই সংশয় দেখা দিয়েছে। আমি গতকালকেও আলাপ করেছি এই ধরনের সংশয় নিয়ে। আজকে আবারও বলছি যে নিজ দেশের মানচিত্র আমরা ঠিক রাখতে পারছি না, অথচ ভারত দখল করবার হুমকি দিচ্ছি, ভারতের বিভিন্ন অংশ দখল করবার হুমকি দিচ্ছি, মানচিত্র বড় করবার, সোজা কথা যদি বলি, মানচিত্র বড় করবার কথাও বলেছেন। এই যে উপদেষ্টা একজন আছেন, সমন্বয়ক থেকে, ছাত্র থেকে উপদেষ্টা মাহফুজ আলম, বেশ কয়েক মাস আগে। এগুলো আসলে অর্বাচীনের মতো কথাবার্তা, মস্তিষ্ক বিকৃতি। আমার মাঝে মাঝে মনে হয় এই মানুষগুলো কি স্বাভাবিক নাকি বুদ্ধি প্রতিবন্ধী? ভারত বিশাল শক্তিশালী ভারত, সামরিক, অর্থনৈতিক, সারা পৃথিবী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এদিকে আমাদের চীন, সবাই ভারতকে গণনায় ধরে। আমরা আমাদের দেশের কিছু অর্বাচীন ভারতের মাটি দখল করবার দুঃস্বপ্ন দেখে। আমাদের দেশে একটা ক্যাম্পেইন চলে ভারত বিরোধিতা, অবাস্তব ক্যাম্পেইন। শিশুদের শেখানো হয় যে ভারত তোমাদের শত্রু। কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের, এই যে অনলাইনে ইউটিউবে ভিডিও আছে, এখনো আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন। আমাদের এমন একটি জনগোষ্ঠী গড়ে তোলা হচ্ছে যে মানে ধ্বংস করবার জন্য, নিজেদেরকে ধ্বংস করবার জন্য, যে কাজটা করলে নিজেদের ধ্বংস ডেকে আনবে সেই কাজটা তোমরা বেশি বেশি করে করো। এটা আমি জানি না এটা বিদেশি শক্তি বা বিদেশি কোনো কিংবা কার কি প্ররোচনায়, আমি জানি না। আজকে ভারত থেকে কিন্তু একটা সাউন্ড কখনো আমি কোনো জায়গা থেকে শুনিনি যে বাংলাদেশ দখল করবে। তারা বোঝে, এই জন্য আমি তাদেরকে বুঝমান বলবো। আমরা অবুঝ, উন্মাদ আমাদের দেশের কিছু জনগণ, যার কারণে আমরা এই ধরনের কথাবার্তা বলি। আমরা ভারতের সম্মুখে শুধু একটি কথা বলবো যে ভারতের সম্মুখে একদিন দাঁড়াবার মতো আমাদের ক্ষমতা নেই, অথচ আমরা প্রতিনিয়ত উস্কানি দেই। এগুলো আসলে উন্মাদ ছাড়া কিছু না। উন্মাদ ছাড়া কোনো সুস্থ মানুষ এ ধরনের কথা বলতে পারে না। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এদেরকে হেদায়েত দিন। ভারত যদি মনে করে কোনো কিছু আন্তর্জাতিক কূটনীতি এসে বিভিন্ন কিছু নিয়ম নীতি, জাতিসংঘ কিচ্ছু মানি না, আমি বাংলাদেশ দখল করে ফেলবো, 3 দিনে দখল করা সম্ভব। এটি যদি মাথায় রাখেন তাহলে 3 দিন হয়তো আমি বেশি বললাম, 24 ঘন্টায় দখল করা সম্ভব। বাংলাদেশের যে ঠুনকো অবস্থা বর্তমানে, এই মুহূর্তে যে অবস্থা,